Okay, class 8 physics, chapter 11. So this chapter is of physics. আমরা এতদিন দুটো চ্যাপ্টার যেটা করেছি ফার্স্ট করেছি আর থার্ড করেছি। তো ফার্স্ট ছিল বায়োলজি, থার্ড ছিল কেমিস্ট্রি, অ্যান্ড দিস ওয়ান ইজ অফ ফিজিক্স। এখান থেকে 3-4টে পরপর ফিজিক্সে আছে চ্যাপ্টার। চ্যাপ্টার 11, force and pressure. In class 7 you have learned how objects move. Do you recall how we can decide whether an object is moving faster than the other? What does the distance moved by an object in unit time indicate? You also note that a moving object like a ball rolling on the ground slows down. তো এই সব ব্যাপারগুলো কিন্তু আমরা ক্লাস 7-এ পড়ে এসেছি। Sometimes it may change its direction of motion. It is also possible that the ball may slow down and also change its direction. তো অনেক কিছু হতে পারে, চলতে চলতে ডাইরেকশন চেঞ্জ হতে পারে অবজেক্টে, স্লো ডাউন করতে পারে, চলতে চলতে আবার স্পিডটা বেড়ে যেতে পারে। যদি একটা বাইক বা কার চালাচ্ছি আস্তে আস্তে জোরেও করতে পারি, আস্তে হতে পারে, বা একটা সাইকেল চালাচ্ছে কেউ পিছন থেকে ঠেলে দিল, সে বেড়ে গেল স্পিড, হ্যাঁ, বা পড়েও যেতে পারে, অনেক কিছু হতে পারে। Now, have you ever wondered what makes an object slow down or go faster? তা কী কারণে, কী রিজনে কোনো অবজেক্ট স্লো হয় বা ফাস্ট হয়ে যায়, অর চেঞ্জ ইটস ডাইরেকশন অফ মোশন, বা তার ডাইরেকশন অফ মোশনটা কীভাবে চেঞ্জ হয়ে যায়, এই ব্যাপারগুলো আমরা দেখব। Let us recall some of our everyday experiences. What do you do to make a football move? তা ফুটবলকে মুভ করার জন্য কী করি? We kick, তাই তো, কিক করি বা ড্রিবল করি, পা দিয়ে আমরা মুভ করি। What do you do to make a moving ball move faster? আর যদি একটা বল মুভ করছে সেটাকে আরও জোরে করব, তার জন্য আবার আমরা ফোর্স অ্যাপ্লাই করি। হয়তো একটা বল আসছে, সেটাকে আবার ব্যাট দিয়ে মারলাম বা হকি স্টিক দিয়ে মারছি, বা বলটা গড়ি গড়ি আসছে, সেটাকে আমি আরও জোরে কিক করে দিলাম ফুটবলটাকে। A hockey player changes the direction of the moving ball with a flick of the stick. তা হকি প্লেয়ার ওই দেখতে পাচ্ছ আমরা স্টিক দিয়ে কিন্তু বলটাকে ঠিক টাচ করে করে এদিক ওদিক করে নিয়ে কাটিয়ে নিয়ে যায়। তারপরে হাউ ডু ফিল্ডার স্টপ এ বল হিট বাই এ ব্যাটসম্যান? তা ফিল্ডাররা কী করে স্টপ করে? ওটাও কিন্তু ফোর্স অ্যাপ্লাই করে, হাতে ফোর্স লাগিয়ে তাকে আটকায়। না ইন অল দিস সিচুয়েশনস দ্য বল ইজ ইদার মেড টু মুভ ফাস্টার অর স্লোয়ার অর ইটস ডাইরেকশন অফ মোশন ইজ চেঞ্জ। তা এই যে আমরা কথা বললাম এতক্ষণ এক্সাম্পলগুলো নিয়ে, তিনটে জিনিস হচ্ছে, হয়তো আজ থেকে জোরে করা হচ্ছে, ফাস্ট করা হচ্ছে, বা আটকানো হচ্ছে, স্লো করা হচ্ছে, যেরকম ফিল্ডাররা বলটা আটকাচ্ছে, বা ডাইরেকশনটাকে চেঞ্জ করা হচ্ছে। ডাইরেকশনটা হকিতেও চেঞ্জ হচ্ছে, প্লাস যখন ব্যাটসম্যান ব্যাটিং করে বল তো সোজা করে, এবার যেদিক খুশি সে ব্যাটসম্যান কিন্তু মেরে ডাইরেকশন চেঞ্জ করতে পারে। We often say that a force has been applied on a ball when it is kicked. তাহলে আমরা কি কথা বলি, কি বলটা কি করে মুভ করলো? বিকজ ফোর্স হ্যাজ বিন অ্যাপ্লাইড, তার উপরে ফোর্সটা আমরা দিয়েছি। উইচ টাইপ অফ ফোর্স কে বলতে পারবে? মাস্কুলার ফোর্স। আমাদের শরীরের যে ক্ষমতা সেটাকে বলা হয় মাস্কুলার ফোর্স। পাটা দিয়ে হিট করি তো, সো দ্যাট ইজ আওয়ার মাস্কুলার ফোর্স, আমাদের মাসলসে ফোর্স। তারপরে পুশ করা হচ্ছে, থ্রো করা হচ্ছে বা ফ্লিক্ট করা হচ্ছে ইন কেস অফ হকি। না হোয়াট ইজ আ ফোর্স? হোয়াট ক্যান ইট ডু টু বডিজ অন উইচ ইট ইজ অ্যাপ্লাইড? ফোর্স কী হয়, কী করতে পারে, এগুলো লোয়ার ক্লাসে কিন্তু পড়েছো। হ্যাঁ, any push or pull is known as force. কি করতে পারে? It can increase the speed, it can stop a moving object, it can change the shape and size of an object. ক্লাস 4-5-এ পড়েছো তোমরা, এগুলো আমরা দেখব। তা দেখো, ফোর্স, আ পুশ আর আ পুল। পুশ মানে ধাক্কা, পুল মানে টানা, দুটি হতে পারে। অ্যাকশনস লাইক পিকিং, ওপেনিং, শাটিং, কিকিং, হিটিং, লিফটিং, ফ্লিকিং, পুশিং, পুলিং আর অফেন ইউজ টু ডিসক্রাইব সার্টেন টাস্ক। তো এই ওয়ার্ডগুলো আমরা অনেক জায়গায় ইউজ করি। হ্যাঁ, ঠিক আছে, কিক দ্য বল, ওপেন দ্য ডোর, শাট দ্য উইন্ডোজ, হ্যাঁ, লিফট দ্য বাকেট, এইভাবে আমরা ইউজ করি। ইচ অফ দিস অ্যাকশনস ইউজুয়ালি রিজাল্ট ইন সাম কাইন্ড অফ চেঞ্জ ইন দ্য স্টেট অফ মোশন অফ অ্যান অবজেক্ট। তো এই যে যতগুলো অ্যাকশন আমরা দেখলাম, এখানে কিন্তু যে অবজেক্টটা উপরে এই কাজটা হচ্ছে তার কিন্তু অবস্থাটা চেঞ্জ হয়। লিফট করলে নিচে থেকে উপরে চলে আসবে, তাই না? এইভাবে চেঞ্জ হয়। নাও ক্যান দিস টার্মস বি রিপ্লেসড উইথ ওয়ান অর মোর টার্মস? তো এই যে এতগুলো কথা বললাম আমরা, পিকিং, ওপেনিং, শাটিং, অনেকগুলো ওয়ার্ডস ইউজ করলাম, এগুলোকে একটা বা দুটো ওয়ার্ডে কি আমরা বোঝাতে পারি? লেট আস সি।
Now activity 11.1, table 11.1 gives some examples of familiar situations involving motions of objects. You can add more such situations or replace those given here. Try to identify action involved in each case as a push and or a pull. মানে push বা pull বা দুটোই হতে পারে and আর এটা রেকর্ড করতে বলছে। যেমন একটা দেওয়া আছে, মুভিং আ বুক প্লেসড অন আ টেবল, টেবিলের উপর একটা বই রাখা আছে, ওটাকে মুভ করতে হবে। তাই এখানে অনেকগুলো দেখো উপরে অ্যাকশনের নাম দেওয়া আছে। তার একটা পুশিং, ধাক্কা দিয়ে নড়াতে পারি, পুলিং, নিজের দিকে টানতে পারি, লিফটিং, তুলে উপর দিকে করতে পারি। এই তিনভাবে আমরা করতে পারি। তাহলে এখানে অ্যাকশন ক্যান বি গ্রুপড অ্যাজ, তা এই যে তিনভাবে আমরা করতে পারি, তাই এটা পুশু করতে পারি, পুলু করতে পারছি। এই দুটো আমরা দুটো মধ্যে দুটোই হচ্ছে, কিন্তু মানে দুইভাবেই আমরা বুকটাকে নড়াতে পারি। সিমিলারলি অনেকগুলো দেওয়া আছে, এগুলো তোরা বাড়ি থেকে আরামসে কমপ্লিট করবি, একদম রিল্যাক্স হয়ে করবি, যেন কালকে আমি ডিসকাস করব। Now, do you notice that each of the actions can be grouped as a pull or a push? তাই যেটা আমরা কথা বলছিলাম, একটা বা দুটো ওয়ার্ডে আমরা কি বলতে পারি, পুল বা পুশ। এই যত রকম আমরা কাজ দেখছি, যদি ফুটবলকে কিক করছি, পুশ, তাই না? or both, দুটোই হতে পারে। Now, can we infer from this that to move an object it has to be pushed or pulled? তাহলে এটা থেকে কি ইনফার মানে বুঝতে পারি আমরা কি কোনো অবজেক্টকে মুভ যদি করতে হয় তা দুটো জিনিস করতে পারি, আমরা হয়তো পুশ করতে পারি বা পুল করতে পারি। ইন সায়েন্স আ পুশ অর আ পুল অন অ্যান অবজেক্ট ইজ কল্ড আ ফোর্স। সায়েন্সে আমরা এই পুশ বা পুল কোনো অবজেক্টে যদি হয় সেটাকে আমরা ফোর্স বলছি। Thus we can say that the motion imparted to objects was due to the action of a force. তাই যে কোনো অবজেক্টকে যদি আমরা মুভ করি তখন কিন্তু সেটা ফোর্সের জন্যই হচ্ছে, সেটা পুশ হতে পারে, পুল হতে পারে। When does a force come into play? Let us find out. ফোর্সটা কখন কাজ করে সেটা আমরা দেখব। 11.2 forces are due to an interaction. Interaction মানে কন্ট্যাক্ট, টাচ হতে হবে। Suppose a man is standing behind a stationary car. Will the car move due to his presence? Suppose the man now begins to push the car, that is, he applies a force on it. The car may begin to move in the direction of the applied force. তা প্রথম দুটো ছবি দেখতে পাচ্ছি, একটাতে একটা লোক একটা কারের পিছনে দাঁড়িয়ে আছে। তা কি কারটা কি দাঁড়িয়ে আছে বলে মুভ করতে লাগবে? করবে না। হ্যাঁ, যদি ড্রাইভার যদি স্টার্ট করে দেয় তাহলে মুভ করবে, কিন্তু ওই লোকের জন্য কিছুই হবে না, ওই লোকটার জন্য মুভমেন্টটা কিছু হবে না। কেন নাই? কেন কোনো ইন্টারাকশন নেই, দের ইজ নো কন্ট্যাক্ট। এবার সেকেন্ড কেসে দেখো লোকটা ধাক্কা মারছে, হ্যাঁ, তাহলে যদি কারটা হালকা হয়, তার ফোর্সটা বেশি হয় যদি, তাহলে কিন্তু মুভ করতে পারে বা একটু নড়তে পারে। এই ক্ষেত্রে নড়বে কেন? হি ইজ ইন কন্ট্যাক্ট অর ইন্টারাকশন উইথ দ্য কার। একদম কমন সেন্সের কথা। নোট দ্যাট দ্য ম্যান হ্যাজ টু পুশ দ্য কার টু মেক ইট মুভ। নেক্সট আর একটা দেখো আমরা দেখতে পাচ্ছি, ভাই ঝগড়া হচ্ছে না খেলা হচ্ছে বুঝতে পারছি না। হু ইজ পুশিং হুম, এখানে বলাটা মুশকিল। হ্যাঁ, বুঝতে পারবো যদি হ্যাঁ বোথ আর পুশিং ইচ আদার। এবার হতে পারে মানে একসময় কেউ পিছিয়ে যাবে আর একসময় কেউ পিছিয়ে যাবে, তারপর যে বেশি শক্তিশালী হবে সে তাকে ঠেলে ফেলে দিতে পারবে, সিম্পল থিং। হ্যাঁ, কিন্তু এই ফিগার 11.3-তে আমরা বুঝতে পারছি ভাই কে কাকে টানছে। মানে চেষ্টা করছে লোকটা, গরুটাও কিন্তু ওইদিকে টানছে। তাহলে কিন্তু যে টেনে, যদি লোকটা গরুটাকে টেনে ঘর নিয়ে যেতে পারে তাহলে লোকটা বেশি ক্ষমতা ছিল, আর গরুটা যদি ওখানে না যেতে পারে তাহলে গরুটা বেশি ক্ষমতা। সো মানে বলতে পারি আমরা, কিন্তু ইটস ভেরি ডিফিকাল্ট। কিছু কিছু সিচুয়েশন আসলে কার, মানে এটা টোটাল কিন্তু ডিপেন্ড করছে কার ক্ষমতার উপরে। মানে যে যে দুজন কন্ট্যাক্ট আছে তাই সেই বুঝতে পারবে যে কে কাকে টানছে। যদি লোকটা বুঝতে পারছে যে হ্যাঁ গরুটা আমাকে বেশি টান দিয়ে টানছে ওইদিকে, তাহলে মানে কাউ ইজ পুলিং দ্য ম্যান, কিন্তু দূর থেকে আমরা বুঝতে চট করে পারবো না। Figure 11.3 shows 3 situations that may be familiar to you. এখানে একটা পাঞ্জাবের একটা ফেমাস ডান্স একটা চলছে, মেয়েরা ডান্স করছে একটা, আর both the girls appear to push each other while the pair of girls in figure 11.3b are trying to pull each other. তো এখানে দেখো যেটা ঝগড়া হচ্ছিল 11.3a, দুজনে এক অপরকে পুশ করছে, ঠেলার চেষ্টা করছে,
আর এই যে ডান্সটা হচ্ছে 11.3b, এখানে পুল করছে, ওরা দুই দিকে টান করছে, সেই জন্যই ওরা দেখো পিছিয়ে হয়ে আছে, দুই দিকে পুল করে আছে। আর 11.3ca appear to pull each other, এখানেও মনে হচ্ছে সেই এক অপরকেই টানছে। The girls in the two situations shown here are applying force on each other. Is it also true for the man and the cow? Yes, সব ক্ষেত্রে কিন্তু একটা ফোর্স অ্যাপ্লাই হচ্ছে। From these examples we can infer that at least two objects must interact for a force to come into play. মোটার মিনিমাম দুটো অবজেক্ট ইন্টারাকশন বা টাচে থাকতে হবে, কন্ট্যাক্টে, তবে কি বুঝতে হবে যে ফোর্স চলছে বা ফোর্সটা কাজে লেগেছে। Thus an interaction of one object with another object results in a force between the two objects. তা যখন একটা অবজেক্ট আরেকটা অবজেক্টের সঙ্গে কন্ট্যাক্টে আসে, ইন্টারাক্ট করে, তখন কিন্তু ফোর্সটা আসে। নেক্সট টপিক 11.3 এক্সপ্লোরিং ফোর্সেস। এক্সপ্লোরিং মানে হচ্ছে একটু ভিতরে ঢুকে ব্যাপারটাকে ডিটেলে দেখা, ফোর্সের ব্যাপারটাকে আরও ডিটেলে দেখা, সেটাই বলছে এক্সপ্লোরিং ফোর্সেস। না অ্যাক্টিভিটি 11.2 চুজ এ হেভি অবজেক্ট লাইক এ টেবল অর এ বক্স উইচ ইউ ক্যান মুভ অনলি বাই পুশিং হার্ড। তো একটা ভারী জিনিস একটা চুজ করো যেটা খুব জোর ঠেললেই কিন্তু নড়বে, তাছাড়া নড়বে না। ট্রাই টু পুশ ইট অল বাই ইয়োর সেলফ, পুরোটা নিজে ঠেলার চেষ্টা করবে। ক্যান ইউ মুভ ইট? নাও আজ, তাহলে হয়তো একা ঠেলতে পারছো না। নাও আজ এনি অফ ইউর ফ্রেন্ডস টু হেল্প ইউ ইন পুশিং ইট ইন দ্য সেম ডাইরেকশন। আর একজন বন্ধুকে ডাকো, ভাই একটু হেল্প কর, একই দিকে। ইজ ইট ইজিয়ার টু মুভ ইট নাও? তাহলে অবশ্যই দুজন, হয়তো আরও ভারী হলে তিনজন লাগতে পারে, চারজন লাগতে পারে। তা সোজা কথা ভাই, মানে কি এখানে হচ্ছে কি, ফোর্সটা বেড়ে যাচ্ছে। আমরা যে ফোর্সটা দিই, প্রথমে একজন ফোর্স লাগাচ্ছিল, সেটা নিশ্চয়ই সাফিসিয়েন্ট ছিল না, কম ছিল বলি ওটা নড়তে পারছিল না, অবজেক্টটা মুভ করছিল না। আবার যখন আরেকটা ফোর্স এলো, তো দুজনের ফোর্স অ্যাড হয়ে গেল, রাইট? সো ইয়েস, অফকোর্স ইট উইল বি ইজি। না পুশ দ্য সেম অবজেক্ট বাট আস্ক ইউর ফ্রেন্ড টু পুশ ইট ফ্রম দ্য অপোজিট সাইড। ডাজ দ্য অবজেক্ট মুভ? ইফ ইট ডাজ, নোট দ্য ডাইরেকশন উইচ ইট মুভস। এ বন্ধু বলছে অপোজিট, উল্টো দিকে মুভ করতে বলছে, উল্টো দিক থেকে ধাক্কা দিতে বলছে। তা আমরা যেদিকে ধাক্কা দেবো তার উল্টো দিকে কিন্তু মুভ করবে। এই নয় যে আমি এইদিকে ধাক্কা দিচ্ছি আমার দিকে চলে আসছে, এর তো নয়। আমরা যখনই ফোর্সটা দিই তার অপোজিট ডাইরেকশনে মুভমেন্টটা হয়, ঠিক? আর দুজনাই যদি এদিক ওদিক থেকে ফোর্স ধাক্কা দিচ্ছে তাহলে কিছুই হবে না। হ্যাঁ, হতে পারে যদি কেউ বেশি শক্তিশালী থাকে আর এটা অবজেক্টটা হালকা থাকে, যে বেশি ফোর্স দেবে তার উল্টো দিকে কিন্তু নড়তে লাগবে, মানে মুভ করে যাবে। হ্যাভ ইউ এভার সিন আ গেম অফ টাগ অফ ওয়ার? দেখি রস্সি টানাটানি, যেটা বড় রসা স্কুলে হয়। ইন দিস গেম টু টিমস পুল অ্যাট আ রোপ ইন অপোজিট ডাইরেকশনস। দুটো টিম থাকে, মেম্বার্স অফ বোথ দ্য টিমস ট্রাই টু পুল দ্য, এই যে ছবি দিয়েছে, রোপ ইন দেয়ার ডাইরেকশন। সামটাইমস দ্য রোপ সিম্পলি ডাজ নট মুভ। তো কোনো কোনো সময় দড়িটা একদম স্টিল হয়ে থাকে, মুভ করেই না। কেন করে না? তখন বোথ দ্য ফোর্সেস অন দ্য অপোজিট সাইডস আর ইকুয়াল, দুই দিকে ফোর্সটা সমান হয়ে যাচ্ছে বলে কোনো মুভমেন্ট নাই। যেদিকে কম বেশি হবে সেদিকে কিন্তু মুভ করতে লাগবে, যেদিকে বেশি হবে সেদিকে মুভ করবে। ইজ ইট নট সিমিলার টু দ্য সিচুয়েশন শোন ইন ফিগার 11.3b? দ্য টিম দ্যাট পুলস হার্ডার, দ্যাট ইজ অ্যাপ্লাইজ আ লার্জার ফোর্স, ফাইনালি উইন্স দ্য গেম। তো যে টিমটা বেশি ফোর্স দিয়ে টানে সেই জিতে যায়। না হোয়াট ডু দিস এক্সাম্পল সাজেস্ট অ্যাবাউট দ্য নেচার অফ ফোর্স? তো এই যে এতগুলো এক্সাম্পল পড়লাম, তাহলে এটা ফোর্সের নেচার, মানে কেমন ফোর্সটা কেমন হয় সেটা কি বোঝায়? একটা জিনিস বোঝাচ্ছে, ফোর্সেস অ্যাপ্লাইড অন অ্যান অবজেক্ট ইন দ্য সেম ডাইরেকশন অ্যাড টু ওয়ান অ্যানাদার। ইম্পর্টেন্ট লাইন আন্ডারলাইন করে রাখবে, যদি একই ডাইরেকশনে যদি ফোর্সটা দিচ্ছি আমরা, তাহলে কিন্তু ফোর্সটা অ্যাড হয়ে যাচ্ছে। না রিকল হোয়াট হ্যাপেন্ড ওয়েন ইউ অ্যান্ড ইউর ফ্রেন্ড পুশ দ্য হেভি বক্স। তো যেটা হেভি বক্সে আমরা এক্সাম্পল দেখেছিলাম, সেখানে দুজন পুশ করলে কিন্তু ইজিলি ওটা মুভ করছে। সেকেন্ড প্রপার্টি হচ্ছে, ইফ দ্য টু ফোর্সেস অ্যাক্ট ইন অপোজিট ডাইরেকশনস অন অ্যান অবজেক্ট, দ্য নেট ফোর্স অ্যাক্টিং অন ইট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য টু ফোর্সেস। দ্য নেট মানে টোটাল ফোর্স যে অবজেক্টে কাজ করছে সে কিন্তু হচ্ছে দুটোর ডিফারেন্স। ফর এক্সাম্পল, যদি ধরো এই 11.4-এ যে 2 নম্বরটা বিটা, যেখানে দুজনে অপোজিট দিকে ফোর্স করছে, অ্যাপ্লাই করছে, ফোর্সের ইউনিট হচ্ছে নিউটন। তা ধরে নিচ্ছি দুজনাই 100 নিউটনে ফোর্স দিচ্ছে। এই বন্ধু 100 নিউটনের ফোর্স অ্যাপ্লাই করছে, এদিকেও 100 নিউটনের ফোর্স অ্যাপ্লাই করছে।
তো 100 মাইনাস 100 0, তার মানে কোনো মুভমেন্টই কিন্তু হবে না। এবার কম বেশি যদি হয় একদিকে 100 একদিকে 80, তাহলে যে 100 যেদিকে 100 মাইনাস 80 20, মানে 20 নিউটনের ফোর্স কিন্তু অ্যাকচুয়ালি তার উপরে কাজ করছে। এবার যদি 20 নিউটনের ফোর্স ওকে অবজেক্টকে যদি নড়াতে ইনাফ থাকে তাহলে নড়বে, নাহলে দেখা যেতে পারে 20 নিউটনের ফোর্সও কিন্তু কাজে লাগবে না। কিন্তু টাগ অফ ওয়ার যেরকম হচ্ছে, সোজা কথা, ধর দুই দিকেই 10টা স্টুডেন্ট আছে, এবার যে টিম জিতলো তার মানে ওদের ফোর্সটা বেশি ছিল, ওদের কম, ওর ভ্যালুটা বেশি ছিল। তো দুটো জিনিস যদি সেম ডাইরেকশন হয় ফোর্সটা অ্যাড হয়ে যাবে, অপোজিট ডাইরেকশন হলে ডিফারেন্স বিটুইন দ্য টু ফোর্সেস। আচ্ছা, দুটো প্যারাগ্রাফ, ছোট প্যারাগ্রাফ নিচে আমরা দেখব। সো উই লার্ন দ্যাট আ ফোর্স কুড বি লার্জার অর স্মলার দ্যান দ্য আদার অর ইকুয়াল টু ইচ আদার। তাহলে ফোর্সটা কম হতে পারে, বেশি হতে পারে, বা ইকুয়াল হতে পারে। ইকুয়াল হলে কি হবে? কোনো মুভমেন্ট হবে না, যেরকম টাগ অফ ওয়ারে যখন কোনো মুভমেন্টই হয় না। অলরাইট, দ্য স্ট্রেংথ অফ আ ফোর্স ইজ ইউজুয়ালি এক্সপ্রেসড বাই ইটস ম্যাগনিটিউড। তা কতটা ফোর্স, কতটা ক্ষমতা, তার ম্যাগনিটিউড, ম্যাগনিটিউড হচ্ছে একটা নিউমেরিক্যাল ভ্যালু, একটা নাম্বার, সংখ্যা, সেটা থেকে আমরা বুঝতে পারি। কারণ নাম্বার থেকে তো ইজিলি, যেটা বললাম 100 আর 50, তাহলে অবভিয়াসলি 100 নিউটনের ফোর্সটা বেশি। উই হ্যাভ অলসো টু স্পেসিফাই দ্য ডাইরেকশন ইন উইচ আ ফোর্স অ্যাক্টস। আর যখন আমরা ফোর্স ব্যাপারে বলবো, ডাইরেকশনটাও বলতে হবে যে কোন ডাইরেকশনে হচ্ছে। অলসো ইফ দ্য ডাইরেকশন অর দ্য ম্যাগনিটিউড অফ দ্য অ্যাপ্লাইড ফোর্স চেঞ্জেস, ইটস এফেক্টস অলসো চেঞ্জেস। তার যদি ডাইরেকশনটা চেঞ্জ হয় বা ম্যাগনিটিউড মানে ফোর্সটা কমে বা বেড়ে যায়, তার ভ্যালুটা যদি কমা বাড়া করে, তখন কিন্তু অন্য অন্য চেঞ্জেসও হবে। ইন জেনারেল, more than one force may be acting on an object. However, the effect of on the object is due to the net force acting on it. তো অনেক সময় হতে পারে বা বেশিরভাগই হয় কোনো অবজেক্টের উপরে একটা থেকে বেশি ফোর্স কাজ করে, কিন্তু ব্যাপারটা হচ্ছে টোটাল নেট ফোর্স প্লাস মাইনাস করে যেটা নেট ফোর্স থাকছে সেটাই কিন্তু অবজেক্টের উপরে কাজ করে। যেমন গ্র্যাভিটেশনাল ফোর্স সবসময় কাজ করে, ওটা কিন্তু সবসময় একটা কাজ করে থাকে, মানে ওই ফোর্সটা যাই আমরা করি কেন, ওই ফোর্সটা কিন্তু রয়েছে, হয়তো প্লাস হবে বা মাইনাস হবে। টপিক নাম্বার 11.4, আ ফোর্স ক্যান চেঞ্জ দ্য স্টেট অফ মোশন। এটা আমরা পড়েছি, ফোর্স থেকে আমরা কোনো অবজেক্ট যে মোশনে আছে তার আমরা অবস্থাটা চেঞ্জ করতে পারি। হয়তো রেস্টে আছে, স্টপ হয়ে আছে, ওটাকে নড়াতে পারি, বা চলছে স্পিড বাড়াতে পারি, বা চলছে থামাতে পারি। অ্যাক্টিভিটি 11.3, টেক আ রাবার বল অ্যান্ড প্লেস ইট অন আ লেভেল সারফেস সাচ অ্যাজ আ টেবল টপ অর আ কংক্রিট ফ্লোর। একটা বল নিয়ে প্লেন জায়গায় রাখতে বলছে, টেবিলের উপরে বা মেঝের উপরে। নাও জেন্টলি পুশ দ্য বল অ্যালং দ্য লেভেল সারফেস। ডাজ দ্য বল বিগিন টু মুভ? অবভিয়াসলি হালকা পুশ করলে কিন্তু চলতে লাগবে। পুশ দ্য বল অ্যাগেইন ওয়াইল ইট ইজ স্টিল মুভিং। যখন চলছে, চলতে যদি আবার একবার ধাক্কা দাও, কি হবে? স্পিডটা বেড়ে যাবে, তাই তো? ইজ দ্যার এনি চেঞ্জ ইন ইট স্পিড? ইয়েস। ডাজ ইট ইনক্রিজ অর ডিক্রিজ? ইট উইল ইনক্রিজ। নেক্সট, প্লেস ইউর পাম ইন ফ্রন্ট অফ দ্য মুভিং বল। রিমুভ ইউর পাম অ্যাজ সুন অ্যাজ দ্য মুভিং বল টাচেস ইট। এবার হাতটাকে উল্টো দিকে আটকাতে বলছে, আর যেই টাচ হবে হাতটা সরিয়ে নিতে বলছে। তার মানে কি, অনেক স্পিডটা বলতে গেলে অনেকটা কমে যাবে। পুরোপুরি আটকাবে না, কেন জাস্ট আমরা হাতটা আটকে সরিয়ে নিচ্ছি, জাস্ট হাতটা দিয়ে টাচ করে উপরে তুলে নিচ্ছি। ডাজ ইউ পাম অ্যাপ্লাই আ ফোর্স অন দ্য বল? তা পামটা কি কোনো ফোর্স অ্যাপ্লাই করেছে? ইয়েস। যদিও আমরা দিই না, ধাক্কা দিই, কিন্তু পামটার জন্য কিন্তু আটকিয়েছে। হোয়াট হ্যাপেন্স টু দ্য স্পিড অফ দ্য বল নাও? ইট উইল স্লো ডাউন। Does it increase or decrease? It will decrease. What would happen if you let your palm hold the moving ball? যদি ধরে নেই, it will completely come to rest or it will completely stop. You might recall similar situations. For example, while taking a penalty kick in football, the player applies a force on the ball. নিশ্চয় যারা ফুটবল খেলিস বা এই পেনাল্টি কিক হয়, যখন এই ডি এর মধ্যে কেউ হ্যান্ড ট্যান্ড হয়ে যায় বা কোনো ফাউল করে, the player applies a force on the ball. Before being hit, the ball was at rest
সো ইট স্পিড ওয়াজ জিরো। তো বলটা তো এক জায়গায় থামিয়ে দেয়, তখন বলটার স্পিড কি জিরো, তারপরে এসে সে ছুটে এসে মারে। দ্য অ্যাপ্লাইড ফোর্স মেক্স দ্য বল মুভ টুয়ার্ডস দ্য গোল, তারপরে ফোর্স দিয়ে সেটা গোলের দিকে মারা হয়। সাপোজ দ্য গোলকিপার ডাইভস অর জাম্পস আপ টু সেভ দ্য গোল, বাই হিজ অ্যাকশন দ্য গোলকিপার ট্রাইজ টু অ্যাপ্লাই আ ফোর্স অন দ্য মুভিং বল। এবার গোলকিপার জাম্প করে সে বলটাকে আটকানোর চেষ্টা করবে। দ্য ফোর্স অ্যাপ্লাইড বাই হিম ক্যান স্টপ অর ডিফ্লেক্ট দ্য বল, সেভিং আ গোল বিং স্কোর। এবার আমরা কি করতে পারি, গোলকিপারটা হয়তো পুরোপুরি থামাতে পারে বা ডিফ্লেক্ট করে দিতে পারে, ছিটকি দিতে পারে বলটাকে, যাতে গোল পোস্টের ভেতরে না ঢোকে। ইফ দ্য গোলকিপার সাকসিডস ইন স্টপিং দ্য বল, ইট স্পিড ডিক্রিজেস টু জিরো। যদি সে সফল হয়ে যায় বলটা আটকাতে, তাহলে কিন্তু বলটা পুরো থামিয়ে দেবে, জিরো হয়ে যাবে। দিস অবজারভেশন সাজেস্ট দ্যাট আ ফোর্স অ্যাপ্লাইড অন অ্যান অবজেক্ট মে চেঞ্জ ইট স্পিড। তা ফোর্স থেকে আমরা স্পিডটা বাড়াতে পারি, যেমন দাঁড়িয়ে আছে বলটা কিক করলাম, বেড়ে গেল স্পিড। ইফ দ্য ফোর্স অ্যাপ্লাইড অন দ্য অবজেক্ট ইজ ইন দ্য ডাইরেকশন অফ ইটস মোশন, দ্য স্পিড অফ দ্য অবজেক্ট ইনক্রিজেস। যদি একদিকে মুভ করছে তার সেই দিকে আবার ফোর্স অ্যাপ্লাই করছি, তাহলে বেড়ে যাবে আরও। ইফ দ্য ফোর্স ইজ অ্যাপ্লাইড ইন দ্য ডাইরেকশন অপোজিট টু দ্য ডাইরেকশন অফ মোশন, দেন ইট রিজাল্টস ইন ডিক্রিজ ইন দ্য স্পিড অফ দ্য অবজেক্ট। এই তিনটে কন্ডিশনস ভালো করে মার্ক করে রাখবে, ইম্পর্টেন্ট আছে। দেখতে পাচ্ছি বাচ্চা টায়ার চালাচ্ছে বা রিং চালাচ্ছে, রিং এটা। এই নেক্সট পেজ থেকে আমরা নেক্সট দিন স্টার্ট করব।